নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে এই এপিসোডে আমরা বাংলাদেশের চলমান কোটা আন্দোলন নিয়ে কথা বলবো। দর্শক, কোটা একটা ভয়ঙ্কর জিনিস। কোটা প্রকৃত মেধাবীদেরকে বঞ্চিত করে। কোটা দেশে একটা এনটাইটেলড জনগোষ্ঠী তৈরি করে, যারা মনে করে যে যোগ্যতা না থাকা সত্ত্বেও তারা কোনো কিছু পাবার যোগ্য বা প্রাপ্য তাদের। তো এইটাই হলো বিশেষত কোটা সিস্টেম। আমি সেই কোটা সংস্কারের পক্ষে, কারণ কোটা মানে সামগ্রিকভাবে তেমন একটা ভালো কাজ দেয় না, কিন্তু তারপরেও আপনি যেই ঐতিহাসিক বৈষম্য, এইগুলিকে অ্যাড্রেস করার জন্য, রিড্রেস করার জন্য এই কোটা আবার একটা উত্তম পদ্ধতি, যে যাদেরকে দিন দিন নিপীড়ন, নিষ্পেষণ, নির্যাতন করা হয়েছে, যাদেরকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে সামনে এগিয়ে না দিলে যেই একটা সোশ্যাল জাস্টিস, সমাজে যেই প্যারিটি, সেটা প্রতিষ্ঠিত হবে না। এবং সেই জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবসময়ই পিছিয়ে পড়তে থাকবে। তো দর্শক, অনেক সময় একটা কথা আছে না, যে যোগ্যতমের জয়, নেচার এবং নার্চার। আপনি কোন পরিবেশ থেকে এসেছেন, কিভাবে এসেছেন, আপনার চাচা, মামা, খালু কে কোথায় আছে, সেইটার ওপর নির্ভর করে কিন্তু আপনি ভবিষ্যতে কত দূর এগোতে পারবেন। অন্তত আমাদের মতো ওই ভারতবর্ষ উপমহাদেশে, বাংলাদেশে, পাকিস্তানে, এইরকম জায়গাগুলিতে সেটা হয়। প্রকৃত মেধার বিচার খুব কঠিন হয়ে পড়ে। যদিও বিদেশের ক্ষেত্রে সেটা, বিদেশেও এটা হয়, কারণ আপনি যখন একটা বড় ধনী পরিবার থেকে আসবেন, সেখানে আপনার আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গায় ভালো ভালো পদে ছড়িয়ে ছিটিয়ে আছে, দখল করে আছে। সেই মানুষগুলি, আপনারা স্বাভাবিকভাবেই আপনাদের লাইন গার্ড খোলা থাকবে, আপনারা উদ্বুদ্ধ হবেন। পক্ষান্তরে যেই পরিবারটি মানে দরিদ্র পরিবার, তাদের খুব একটা মানুষ নেই যারা নাকি বিভিন্ন বড় বড় জায়গায় আছে, সুতরাং এই যে পরিবেশগত যেই পার্থক্য, সেটার কারণেও কিন্তু মানুষ ভালো জিনিসের স্বপ্ন দেখতে পারে না, বা ভালো জিনিস চিন্তাও করতে পারে না, বা সেই পথঘাট তাদের জানা থাকে না। তো যাই হোক, আমি সেই কোটা সংস্কার, কোটার যেই ভালো মন্দ, সেটা বৈশ্বিক প্রেক্ষাপটে আমি আলোচনা করব না, কারণ এই আলোচনা শেষ হবে না। পক্ষে বিপক্ষে আমি নিজেই অনেক অনেক যুক্তি দাঁড় করাতে পারবো। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে কোটা সিস্টেম, আজকে যারা কোটার বিরোধিতা করছে, মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধারা কেন কোটা পাবে, এতে করে তারা বঞ্চিত হচ্ছে, কিন্তু কোটা তো আগেও ছিল না? মুক্তিযোদ্ধা বিরোধী কোটা ছিল। মুক্তিযোদ্ধা বিরোধী কোটায় বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েছিল শাহ আজিজ, আপনারা নিশ্চয়ই জানেন। তারপরে মুক্তিযোদ্ধা বিরোধী কোটায় মুক্তিযোদ্ধাদেরকে সেনাবাহিনী থেকে গণহারে বহিষ্কার করা হয়েছিল, এবং সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা কর্মকর্তাদেরকে কিন্তু ব্যাপক হারে ফাঁসিতেও ঝুলানো হয়েছিল। মুক্তিযোদ্ধারা বৈষম্যের শিকার হয়েছিল। এরশাদ সেই কোত্থেকে কোথায়, কেউ কেউ বলছে যে এরশাদও নাকি রাজাকার ছিল, এসে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হয়ে গেলেন, তারপরে দেশও চালিয়েছেন। সুতরাং 1975 সালের পর থেকে 1991 সাল পর্যন্ত, এবং তারপর আবার 1991 থেকে 96 এসে পড়েছিল বিএনপি। সো এই সময়টা প্রায় 25টা বছর বাংলাদেশে একচ্ছত্রভাবে মুক্তিযোদ্ধাদেরকে বঞ্চিত করা হয়েছিল। মুক্তিযোদ্ধা বিরোধী কোটা তৈরি করে
মানে মুক্তিযোদ্ধার প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সুতরাং স্বাভাবিকভাবেই মুক্তিযুদ্ধের একটা সপক্ষের যেই শক্তি যখন ক্ষমতায় আসবে, তারা সেই দীর্ঘদিনের বঞ্চনার একটা প্রতিকার চাইবে, এবং সেই থেকেই তারা মুক্তিযোদ্ধার কোটা তৈরি করেছে। কিন্তু সেই মুক্তিযোদ্ধার কোটাটা কি মুক্তিযোদ্ধাদের মধ্যেই সীমাবদ্ধ আছে? সেটা কিন্তু নাই। কারণ দেখা গেল যে রাজাকার আজকে জামাত খুঁজে পাওয়া যায় না, বিএনপির অনেক মানুষ খুঁজে পাওয়া যায় না, সব আওয়ামী লীগ, এবং বাংলাদেশে ভুয়া সার্টিফিকেটের অভাব নাই মুক্তিযোদ্ধাদের, এবং তারা নানান কানেকশন দেখিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে তারা কিন্তু সেই জব এবং সুযোগ সুবিধা পাগিয়ে নিচ্ছে। সুতরাং এই কোটা নিয়ে একটা হযবরল অবস্থা সৃষ্টি হয়েছে, এবং সেই হযবরল অবস্থার অবসান অবশ্যই হওয়া উচিত। আর যারা শুধু কোটার বিরোধী, গণহারে যদি তারা কোটা বিরোধী হয়ে থাকে, এইটা আমি সাপোর্ট করতে পারবো না। কারণ আপনারা দেখুন যে এই অনগ্রসর জনগোষ্ঠী, আদিবাসীরা, পার্বত্য জনগোষ্ঠী, তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাদেরকে যদি আপনারা রাষ্ট্রীয় অবকাঠামোতে সুযোগ করে না দেন, তাহলে তারা কিন্তু এগুতে পারবে না। মানে এইরকম অনেক জায়গা আছে যারা নাকি সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে, তাদের জন্য কোটা প্রয়োজন, এবং সেই কোটাটা সেই একটা টার্গেটেড মাত্রায় হইতে হবে, যে আমাদের উদ্দেশ্য এইটা, এবং এই এতদিন পর্যন্ত, বা এইটা আমাদের গোল, এই গোলটা বাস্তবায়িত হলে আমরা এই কোটা সিস্টেমটা সানসেট হয়ে যাবে, অর্থাৎ এই কোটা সিস্টেমের বিলুপ্তি ঘটবে। এই ক্ষেত্রে মানে এইরকম টার্গেটেড জায়গাগুলিতে ঠিক আছে। আজকে যদি যেই স্লোগানগুলি আসতেছে, আমরা এই কোটা বিরোধী আন্দোলন থেকে যেই স্লোগান আসতেছে, সেই স্লোগানগুলির দিকে একটু আমরা তাকাই। গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি, আর করিস না শেখ শেখ, দেশের দিকে চাইয়া দেখ, চশমাউলি বুবু যান, নৌকা লইয়া ভারত যান। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, আমরা সবাই রাজাকার। কি সাংঘাতিক স্লোগান দেওয়া হচ্ছে, গোপালগঞ্জের গোলাপি আর কতদিন জ্বালাবি, চশমাওয়ালা বাবু যান, আপনি ভারত চলে যান। মানে এই স্লোগানগুলি কোত্থেকে আসে, কেন আসে? একটা মুক্তিযুদ্ধে অর্জিত দেশ, সেই দেশের নাগরিকরা স্লোগান দেয়, মানে যেই রাজাকারদের বিরুদ্ধে, রাজাকাররা ছিল আপনারা জানেন যে জঘন্য কাজ তারা করেছে। আজকে আমাদের দেশের প্রজন্ম, আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম, তারা সগর্বে বলে যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, আমরা সবাই রাজাকার। স্বাধীনতার 50-52-53 বছর পরে তারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দিতে চায়। সেটা যতই টিকা টিপ্পণী যেইভাবেই হোক, যোগ করেই হোক, রাগের বশবর্তী হোক, আপনি সেটা বলতে পারেন না। আজকে কেউ যদি বলে যে আমি হিটলারকে ভালোবাসি, আমি সেই
হিটলার বাহিনীর নাৎসি বাহিনীর সদস্য, সেটা কি আপনি বলতে পারেন? আপনি কি সেই নাৎসি বাহিনীর বর্বরতায়, হিটলারের বর্বরতা সম্পর্কে জানেন না? আপনি কি সেই রাজাকারদের বর্বরতা সম্পর্কে জানেন না? যেই মানে এই কথা বলতে মানে তাদের তো লজ্জা লাগার কথা। এই রাজাকার আল শামস, আল বদর, তারা বাংলাদেশে কিভাবে অত্যাচার করেছিল তা মানে আমরা সবাই জানি যারা টুকটাক পড়াশোনা করেছি। আমি স্বাধীনতার যুদ্ধ সম্পর্কে, মুক্তিযুদ্ধ দেখিনি, তবে পড়েছি, ছবি দেখেছি, রাস্তায় রাস্তায় কিভাবে মানে লাশ পড়েছিল সেগুলো আমি দেখেছি। বায়োনেট দিয়ে কুচিয়ে কুচিয়ে মানুষকে মেরে ফেলা হয়েছে। নগ্ন মহিলাদেরকে রেপ করে রাস্তায় তাদেরকে নগ্ন অবস্থায় ফেলে রাখা হয়েছে। তো এই অবস্থায় আপনি যখন স্লোগান দেন, এই লাখো মানুষের মানে যারা মৃত্যুবরণ করেছে, মানে 2-2.5 লাখ মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছে সেই রাজাকার বাহিনীর হাতে, এবং সেই রাজাকারকে নিয়ে যদি আপনি স্লোগান দেন যে আপনারা তাদের প্রতিভূ, তখন এই আন্দোলন কারা করছে সেটা নিয়ে সন্দেহ থেকে যায়, বা এই আন্দোলনের উদ্দেশ্যটা নিয়ে কিন্তু সন্দেহ থেকে যায়। দর্শক, রোকেয়া হলের ছাত্রীরা আন্দোলন করছে, তারা রাজাকার স্লোগান দিচ্ছে, অথচ এই রোকেয়া হলে 1971 সালের 25শে মার্চ 300 মেয়েকে ধর্ষণ করে মানে হত্যা করা হয়েছিল রাজাকার এবং তাদের দোসররা। 40 জন মেয়েকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানি ক্যাম্পে, এবং অনেক মেয়ে তাদের পরনের শাড়ি বা ওড়না বা তাদের পেটিকোট সিলিংয়ে ঝুলিয়ে আত্মহত্যা করেছিল সেই রাজাকারদের পাশবিক নির্যাতন থেকে রক্ষা পেতে। আজকে সেই ছাত্রছাত্রীরা, সেই 53 বছর পরে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্লোগান দেয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আমরা সবাই রাজাকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে তীব্র উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে যখন এই মহিলাদেরকে, মেয়েদেরকে, ছাত্রীদেরকে উদ্ধার করা হয়, ভারতের এক শিখ সৈন্য নিজের মাথার পাগড়ি খুলে এক মেয়ের গায়ে পরিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন। তিনি বলেছেন যে এইটা কেবল একটি ঘটনা, এরকম বহু ঘটনা আছে। শেখ হাসিনা বলেছেন যে পিরোজপুরে এক মেয়ে হানাদার পাকিস্তানি বাহিনীর রান্নার কাজ করত এবং রাতে নদী সাঁতরে পার হয়ে চিতলমারিতে গিয়ে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে গিয়ে হানাদারদের খবর পৌঁছে দিত। ধরা পড়ার পর 2টি গাড়ির সঙ্গে তার 2 পা বেঁধে টেনে হিস্ট্রে খণ্ড বিখণ্ড করে ফেলা হয়। এইসব অত্যাচার, রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকা এই প্রজন্মের ছাত্রছাত্রীরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেছেন যে মুক্তিযুদ্ধ আমাদের গর্বের, জাতির পিতার একটি ডাকে এই দেশের মানুষ ঘরবাড়ি, পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে রণক্ষেত্রে চলে গেছে, জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে। আর যারা ওই বাহিনীতে ছিল, রাজাকার, আল বদর, আল শামস, এই দেশের মানুষের উপর অত্যাচার করেছে, সেটা তো ভুলে গেলে চলবে না। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার আদর্শকে পরিত্যাগ করে বাংলাদেশের জাতীয় পতাকাকে বহন করার অধিকার কারো নেই। আপনারা এই বিষয়টিকে যতই রাজনৈতিক রং দিয়ে বা রাজনৈতিক চশমায় দেখতে চাইবেন, শেখ হাসিনার এই কথাগুলি কিন্তু সর্বৈব সত্য, সর্বৈব সত্য। কি করে এই ছাত্রছাত্রীরা বলে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, আমরা সবাই রাজাকার। বলা হয় যে বাংলাদেশের মানে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে। আজকে এই রাজাকার স্লোগান কিন্তু
সেই মানুষদের কাছ থেকেই যারা ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে উচ্চতর মাদ্রাসায় পরিণত করছে, তাদের কাছ থেকেই কিন্তু এই স্লোগানগুলি আসছে। কোমলমতি ছাত্রছাত্রীরা সেই জিনিসটা বুঝতে পারতেছে না যে তাদের যেই একটা প্রাসঙ্গিক আন্দোলন, একটা লফুল, একটা ন্যায্য আন্দোলন, সেটাকে বিপথে ধাবিত করছে সেই কুচক্রী মহল, যারা বাংলাদেশের স্বাধীনতাকে কখনোই মেনে নিতে পারেনি। দর্শক, স্লোগান দেওয়া হয় আল্লাহু আকবর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবরের সাথে নারায়ে তাকবীরের সাথে এই কোটা আন্দোলনের সম্পর্কটা কি? ওয়াই? আপনারা কি ধর্মীয় অনুষ্ঠান বাদে আপনারা কি দেখেছেন অন্য ধর্মাবলম্বী মানুষরা এই সমস্ত যেই রাজনৈতিক আন্দোলনে, সামাজিক আন্দোলনে তাদের ধর্মীয় স্লোগান দেয়? শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান বাদে বা অন্য পৃথিবীর অন্য কোনো দেশে তারা কি দেয়? দেয় না। কিন্তু বাংলাদেশের এই যে এই কোটা আন্দোলন বা অপরাপর যত আন্দোলন হয় আমরা দেখি শুরুই করে আল্লাহু আকবর, নারায়ে তাকবীর দিয়ে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? যেই বাংলাদেশকে অসাম্প্রদায়িক হিসাবে প্রতিষ্ঠা করার জন্য, অসাম্প্রদায়িক একটা দেশের জন্ম দেওয়া হয়েছিল, সেটাকে বিপথে পরিচালিত করা, সেটার অস্তিত্ব, ঐতিহ্য, সেটার পরিচয়টিকে ভুলুণ্ঠিত করে সেই পাকিস্তান মানে পাকি দেশ একটি তৈরি করা, সেটাই তো। তারপরে আরেকটা স্লোগান, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। কি অদ্ভুতপূর্ণ কথা! জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। তো এইটা যে মুক্তিযুদ্ধকে একদম স্পষ্টভাবে অস্বীকার করছে, এইটা বলার অপেক্ষা রাখে না, তাই না? কোন জাতির পিতা ইব্রাহিম? কবে? মুসলমানরা কি একটি জাতি? একটা ধর্ম কি কখনো একটি জাতি হয়? নাকি জাতির সাথে মিশে আছে মাটি, সেই দেশের ঐতিহ্য, সেই দেশের সংস্কৃতি, সেই দেশের ভাষা, সেই দেশের মানুষ? তো এই মাটি কবে সেই ইসলামিস্টদের মাটি ছিল? কবে? সেটা হয়েছে কয়েকশো বছর আগে। এর আগে তো এই মাটি সেই ইব্রাহিমদের ছিল না। তাহলে ইব্রাহিমরা কি করে বাঙালি জাতির পিতা হয়? এবং সেটা তারা বলছে। এবং এই লোকগুলি যে প্রচণ্ড রকমের দেশদ্রোহী, সেটা বলাই বাহুল্য। আমি জানি না সরকার এদেরকে চিহ্নিত করে রাখবে কিনা, কারণ এরাই রাজাকার এবং রাজাকারের বংশধর। সুতরাং এইটা কাকতালীয় নয় যে আমরা সবাই রাজাকার, এটা কিন্তু কাকতালীয় বিষয় নয়। তারা রাজাকারী, তারা রাজাকারের বংশোদ্ভূত, রাজাকার থেকে জন্মগ্রহণ করছে। সুতরাং তাদেরকে চিহ্নিত করে মানে মেকশিওর করতে হবে যে এই লোকগুলি রাষ্ট্রীয় বা কোথাও যাতে কোনো জায়গায় সমাজের কোথাও যাতে প্রতিষ্ঠিত হতে না পারে, এটা দেখতে হবে। তা না হলে এই দেশ ধ্বংস হয়ে যাবে, দেশ অধঃপতিত হবে। এটা হতে বাধ্য। কারণ এই যারা প্রকাশ্যে এইভাবে বক্তব্য দিতে পারে, জাতির পিতাকে যারা নাকি অশ্রদ্ধা করতে পারে, জাতির চেতনাকে যারা অশ্রদ্ধা করতে পারে, জাতির যেই সৃষ্টি, বাঙালি জাতির যেই সৃষ্টি, সেটাকে অস্বীকার করতে পারে, তারা কোনো অবস্থাতেই বাঙালি না। সেই যে কথা আছে না, তারা বলে যে আমরা বাঙালি নই, আমরা মুসলমান। তারা মুসলমান, তারা বাঙালি নয়। সুতরাং তারা বাংলাদেশে থাকবে কেন? এই বাঙালি ভূমিতে তারা কেন থাকবে? তারা তো চলে গেলেই পারে সেই ইব্রাহিমদের দেশে। এই জিনিসগুলি খুব সূক্ষ্মভাবে পরিচালন করা হচ্ছে। দর্শক, এই আন্দোলনটি বাঙালি জাতির বিরুদ্ধে, বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, বাংলা ভাষার বিরুদ্ধে, বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে, বাঙালি ঐতিহ্যের বিরুদ্ধে একটি সুদূর প্রসারী চক্রান্ত। আমি দেখতে পাচ্ছি যে আমাদের ছোট ছোট কোমলমতি হিন্দু ভাই বোনেরা, ছাত্রছাত্রীরা, তারা খুব দারুণ দারুণ স্ট্যাটাস দিচ্ছে এই কোটা বিরোধী আন্দোলনে সামিল হবার জন্য। ইভেন যারা নাকি আন্দোলনের বিরোধিতা করছে তাদেরকে বয়কট করার জন্য। কিন্তু আমি বলবো যে তারাও ব্রেইন ওয়াশ জেনারেশন।
সাত-পাঁচ ভেবে বুঝে শুনে যদি তারা দেখে জিনিসটা, অবশ্যই যদি আন্দোলনটা নিয়মতান্ত্রিক একটা আন্দোলন হতো, আন্দোলনটা যদি যেভাবে তারা শুরু করেছিল, কিন্তু এই আন্দোলনটা কিন্তু এখন অন্যদের কবজায় চলে গেছে, যারা এই দেশটাকে ভালোবাসে না। দর্শক, আরেকটা ভিডিও আমি দেখেছি যে ওইখানে অনেক ছাত্রছাত্রী মিলিত হয়ে তারা মানে চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাদেরকে মেরে ফেললো। আর মহিলারা বলতেছে আমাদেরকে মেরে ফেললো, আমাদেরকে মেরে ফেললো, মানে জিগির তুলতেছে, মানে দিস ইজ প্র্যাকটিসিং জিগির আর কি। 8-10 মিনিট ধরে তারা মানে কন্টিনিউয়াসলি এটা বলতেছিল। তারপরে যখন একটু জিগির থেমে গেল, মানে হঠাৎ করে আরেকজন বলতেছে যে এই চিল্লানো থামাইস না, চিল্লাইতে থাক, চিল্লানো থামাইস না। তার মানে এই যে বাঁচাও বাঁচাও, মরে যাচ্ছি মরে যাচ্ছি, এগুলি কিন্তু টোটালি রিহার্স, এগুলি সব ফেক। কারণ ওই ভিডিওটা আমি যদি আপনাদেরকে এখন দেখাই, তাহলে মানে ভিডিওটার মধ্যে এমন একটা এই নাটকীয়তা আছে, এমন চাঞ্চল্য আছে, এমন লোমহর্ষক, আপনি যদি পুরা ভিডিওটা না শুনেন তাহলে আপনার মানে চোখে মানে আপনার কান্না চলে আসবে। আপনি ও বাপরে বাপ, এইভাবে মানুষরা নির্যাতিত হচ্ছে, ছাত্রছাত্রীরা নির্যাতিত হচ্ছে। কিন্তু হঠাৎ করে যখন এই কথাটা শুনলাম আমি, যে এই চিল্লানি থামাইস না, চালায় যা, হ্যাঁ, তখন বুঝলাম যে এটা টোটালি স্টেজ। মানে এই যে এত মারপিট হচ্ছে, ইয়েস, রাবার বুলেটে আপনি পুলিশে আপনাকে নির্দেশ দিয়েছে চলে যাওয়ার জন্য, আপনি যান না, বারবার আপনি এগিয়ে আসছেন, পুলিশকে ধাওয়া করতেছেন। তারা রাবার বুলেট যতই নন লিথাল হোক, আপনাকে যদি 5-7 বার গুলি করা হয় রাবার বুলেট দিয়ে, আপনি কিন্তু মারা যাবেন, এটা স্বাভাবিক। সো এরকম ঘটনা ঘটতেছে। আই কন্ডেম দি কিলিং, আই কন্ডেম দি ভায়োলেন্স অন বোথ সাইডস। আমি দেখছি যে একদল তরুণীরাও আরেক দল তরুণীদেরকে মারধর করতেছে। আন্দোলনের ভাষা সেটা হওয়া উচিত নয়, কিন্তু যারা নাকি রাজাকার বলে চিল্লাচ্ছে যে আমরা সবাই রাজাকার, এই স্লোগান কিন্তু আমরা আরও 20 বছর আগে শুনেছিলাম। সেই 20 বছর আগে আমরা ঢাকার রাস্তায় শুনেছিলাম আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগান। আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগান। বাংলাদেশের স্বাধীনতার 30 বছর পার হতে না হতেই আমরা কিন্তু সেই স্লোগানটি শুনেছিলাম, আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগান। 1-2টা হিন্দু ধরো, সকাল বিকাল নাস্তা করো, এই স্লোগান কিন্তু আমরা আরও 20 বছর 21 বছর আগে শুনেছিলাম। আবার সেই স্লোগান, আমরা একই ধরনের স্লোগান এইবার আমরা শুনছি না যে এই আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগান। কারণ বাংলাকে তারা আফগান করে ফেলেছে, সেই স্লোগানের আর প্রয়োজন নাই। এখন আমরা শুনছি আমি কে তুমি কে, রাজাকার, আমরা সবাই রাজাকার। এবং এর দায়িত্ব কিন্তু শেখ হাসিনার আছে। এই স্লোগানগুলি দেওয়ার পরিবেশটা কে তৈরি করলো? এই যে জাতির পিতা ইব্রাহিম, শেখ হাসিনা আর শেখ মুজিবুর ঘোড়ার ডিম, এই স্লোগান দেওয়ার উদ্যত্ত কিভাবে তারা পেল বাংলাদেশের মাটিতে, কিভাবে জন্মালো এই সাহস তাদের? কারণ শেখ হাসিনা সেই সাহস জুগিয়েছে, এটা একদিনে হয়নি, দায়িত্ব তাকেও নিতে হবে। সুতরাং শেখ হাসিনা যদি এই দেশটাকে পরিবর্তন করতে চায়, সেই দেশের ঐতিহ্যকে সেই পুনঃপ্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাকে বসে থাকার আর সময় নাই, অপেক্ষা করার সময় নাই। ইটস অলরেডি টু লেট। এখন থেকেই কাজে নামতে হবে। এবং সেটা তারা কিভাবে করবে? যেইভাবে এই দেশটাকে তারা ভিন্ন পথে নিয়ে গেছে, সেই উল্টা পথেই দেশটাকে আবার রাইট ট্র্যাকে নিয়ে আসতে হবে। এবং শেখ হাসিনা নিশ্চয়ই সেই বিষয়টা কিভাবে করবে সেটা জানে। তা না হলে এই শেখ হাসিনা এবং তাদের সাঙ্গপাঙ্গদেরকেও বলতে হবে উপায় নেই গোলাম হোসেন। দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।